আজ আমার বিয়ে। আজ আমার খুব ভালো লাগছে, কারণ 1 বছর যার সঙ্গে রিলেশন ছিল তার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। আজ আমাদের ভালোবাসাটা পূর্ণতা পাতে যাচ্ছে। আপনার সাথে কথা বলতে বলতে তো আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমার নাম নীল, বাবা মার একমাত্র ছেলে। আজ আমারই বিয়ে, বাকিটা গল্প পড়তে পড়তেই জানতে পারবেন। আর আমার যার সাথে বিয়ে হচ্ছে তার নাম ঈশা। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। বিকেলে বাবা রুমে আসলো, এসে বলল, নীল, তুই এখনো রেডি হওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নে, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আব্বু তুমি যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। তারপর আব্বু চলে গেলেন, আমি ওয়াশরুমে আসলাম। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম। তারপর আম্মু বলল, বাহ, আমার ছেলেকে তো অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ আম্মু। হয়েছে, এখন যাও, সবাই গাড়িতে অপেক্ষা করছে। আম্মু এখন আসি। আমি আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসলাম। গাড়িতে এসে বসতেই বন্ধুরা আমাকে অনেকভাবে চালাতে লাগলো। তারপর আমি শ্বশুর বাড়িতে চলে আসলাম। শ্বশুর বাড়ির সবাই আমাকে অনেক সুন্দর করে বরণ করে নিল। আমিও আমার বন্ধুরা সবাই মিলে এক জায়গায় বসে আছি। তখন আব্বু এসে বলল, নীল, একটু এদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। জি আব্বু বলো। ঈশা অন্য ছেলের সাথে পালিয়েছে। এই কথা শোনার সাথে সাথে মনে হয় আমার বুকের মধ্যে একটা ধাক্কা লাগলো। তা আমি নিজেকে সামনে নিয়ে বললাম, কি বলছে এগুলো? ঈশা আমার সাথে এরকমটা করতেই পারে না। আমারও প্রথমে তাই মনে হয়েছিল, তারপর এটা দেখার পর আমার দিয়ে একটা চিঠি এগিয়ে দিল আব্বু। বিশ্বাস করতে বাধ্য হলাম। আমি বাবার হাত থেকে সেই চিঠিটা নিল। সেখানে লেখা ছিল, প্রিয় নীল, পারলে আমায় ক্ষমা করে দিও। তোমার সাথে রিলেশন চলাকালীন আমি আরেকজনকে ভালোবেসে ফেলি, আর সে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার, আর তুমি শুধু একজন সাধারণ কর্মচারী। তাই আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার সাথে না, মেহেদি যার সাথে পালিয়েছে সাথে বিয়ে করব। তাই আমাকে মাফ করে দিও। ইতি ঈশা। আমি ঈশার চিঠিটা পড়তে থাকলাম আর একটু হাসলাম যে মানুষ টাকার জন্য কত কিছুই না করতে পারে। তখন ঈশার বাবা এসে আমার বাবাকে বলল, দেখুন, আমার মেয়ে যা করেছে তার জন্য অনেক লজ্জিত। তাই বলছিলাম, যদি আমার ছোট বোন নিশির সাথে আপনার ছেলে বিয়ে দিয়ে দিতেন। আমার ছেলেকে কি আপনার খেলনা মনে হয় যে যার তার সাথে বিয়ে দিয়ে দেবো? হ্যাঁ, আমি এই বিয়েতে রাজি। তারপর আমি বিয়েতে রাজি হই। তারপর আমি নতুন বউ নিয়ে বাসায় আসি। বাসায় এসে আমি সোজা সাদে চলে যাই আর ভাবতে থাকি, কোথায়কার জীবন আমার কোথায় চলে গেল। এইসব ভাবছি, তখনই আব্বু এসে আমার পাশে দাঁড়ায়। তারপর আমাকে বলে, দেখো নীল, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তাই বলছিলাম, তুই এখন ঘরে যা। আব্বু চাইতেছি, কিন্তু তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। এতে অনুমতি নিয়ে আর কি আছে, যা বলতে চাস বল। আব্বু, আমি সবকিছুর দায়িত্ব বুঝে নিতে চাই, তাই তুমি সবকিছু ব্যবস্থা করো 2 দিনের মধ্যেই। ও, এই কথা? তুই কিছু চিন্তা করিস না, আমি সবকিছুর ব্যবস্থা করছি। এখন তুই রুমে যা, বৌমা সে কখন থেকে অপেক্ষা করছে। তারপর আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি। রুমের মধ্যে ঢুকবো কি ঢুকবো না ভাবতেছি। তারপরে ঢুকে পড়ি। তারপর ঢোকার পর আমার শালিকা মানে আমার নতুন বউ আমাকে সালাম করে। আমি বলি, দেখো নিশি, তুমি তো জানোই বিয়েটা কিভাবে হলো। তাই আমি চাই আমরা একে অপরকে ভালোভাবে বুঝবো। তারপরে এ কথা বলার পর নিশি কিছুই বললো না, শুধু মাথা নাড়ালো। তারপর আমি ওকে বিছানায় শুইয়ে দিয়ে আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। হারিয়ে গেলাম ঘুমের সাগরে। পরের দিন সকালে আমার ঘুম ভাঙলো একটা মিষ্টির কণ্ঠের আওয়াজে। আমি নিশির দিকে তাকিয়ে তো হা হয়ে গিয়েছি। মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে, আমি ওর দিক থেকে চোখ ফেরাতেই পারছি না। তারপর আমি নিশির কথায় বাস্তবে ফিরি। আমি নিশিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এত ডাকছো কেন? নিচে সবাই নাস্তা করার জন্য ডাকছে, আমাকে আর আপনাকে, তাই। ও আচ্ছা, দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে এসে নিশিকে দেখে আবারও কাশ খাই, কারণ আমি বের হয়ে দেখি নিশি একটা নীল কালারের শাড়ি পরেছে। নীল কালার আমার খুব প্রিয়। দেখছিও ভালোভাবে শাড়িটা পরতে পারে নাই, শুধুমাত্র পেঁচিয়ে রেখেছে। এটা দেখে আমি জোরে হেসে দিলাম। তারপর নিশি আমার পাশে এসে বলল, এ কি, আপনি পাগলের মতো হাসছেন কেন? কি, আমি পাগল? নয়তো কি, পাগল না হলে কেউ এমন করে হাসে? তোমার শাড়ি পরে দেখলে যে কেউই হাসবে। দেখুন, এমন করে হাসবেন না। আমি শাড়ি পরতে পারি না, তাই বলে এভাবে হাসতে হবে? ঠিক আছে, আর হাসবো না। তার আগে তুমি আমার কাছে আসো, আমি তোমার শাড়িটা পরিয়ে দিই। আপনি শাড়ি পরাতে পারেন?
পারি, দাঁড়াও তোমাকে আমি শাড়িটা পরিয়ে দিই। তারপর আমি নিশিকে শাড়িটা পরিয়ে দিচ্ছি। নিশি আমার দিকে অবরোধ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি শাড়িটা পরানোর পর নিশির দিকে তাকিয়ে থাকি। নিশিকে অনেক সুন্দর লাগছে, আর নিশির থেকে ঈশা কখনোই বেশি সুন্দর না। আমি ওর দিকে তাকিয়ে আছি, তখনই নিশি বলে, বাহ, আপনি তো দেখছি অনেক ভালো শাড়ি পরাতে পারেন। নিশ্চয় আপুকে পরানোর জন্য শিখেছেন। এটা বলে ওর জিহ্বায় কামড় দেয়, কারণ ও ভুল কথা বলে ফেলেছে। এসার কথা শুনে আমার মনটা আবারও খারাপ হয়ে যায়। তারপর আমি বলি, চলো এখন নিচে যাওয়া যাক, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর আমি অগেনে নিচে আসি। নিচে আসতেই সবাই আমাদের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ আমি একটা নীল শেরওয়ানি পরেছি। আমি আর নিশি একসাথে খেতে বসি। তারপরে খাওয়ার সময় আব্বুকে বলি, আব্বু, আমি ইয়ামিনের সাথে সব কথা বলে ফেলেছি, আর আগামীকাল আমি আর নিশি ঢাকায় যাব। বুঝেছি। আর আমিও সব কথা বলে রেখেছি, কালকে সকালে তোদের ঢাকার ফ্লাইট। আমি যা যা বলেছিলাম সবকিছুর অ্যারেঞ্জমেন্ট কি হয়ে গিয়েছে আব্বু? না, সব হয় নাই, তবে আজকের মধ্যেই সব ব্যবস্থা হয়ে যাবে। তারপর আমি আর নিশি খাওয়া দাওয়া করে রুমে আসলাম। তখন আমাকে নিশি জিজ্ঞাসা করলো যে আমরা কেন ঢাকায় যাব। তখন আমি বললাম, এটা আমার তরফ থেকে তোমার সারপ্রাইজ। আর আমি ওকে ওর ব্যাগটা গুছিয়ে রাখতে বলি। ওর ব্যাগ গুছিয়ে রাখে। অন্যদিকে ঈশা আর মেহেদিও বিয়ে হয়েছে, ওরাও খুব খুশি। মেহেদির ফোনে একবার কল আসে। হ্যালো, কে বলছেন? ও স্যার, আপনি কিছু দরকার আছে নাকি? ওকে স্যার, আমি সব ব্যবস্থা করে দিব, এখন রাখি। মেহেদিকে ঈশা বলল, কে ফোন করেছিল? আমাদের নিউ সিইও ফোন করেছিল আর বলল যে কাল তিনি ও তার ওয়াইফ আসবে ঢাকায়, তাই একটা গ্র্যান্ড পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়ে, আর সেখানে আমাকে আর আমার বউকে নিয়ে উপস্থিত থাকতে হবে। ও, চল এখন ঘুমাতে যাই, কাল আবার অনেক কাজ আছে। তারপরের দিন মেহেদি আর ঈশা পার্টিতে যায়। মেহেদি যেতেই একটা হেলিকপ্টারে করে তার বস আসে। তার বস এবং তার ম্যাডাম যখন হেলিকপ্টার থেকে নামে, তখন ঈশা প্রচন্ড একটা শক খায়, কারণ এই কোম্পানির বস অন্য কেউ না। এই কোম্পানির বস হলো তার প্রাক্তন প্রেমিক, আর এই কোম্পানির বসের ওয়াইফ হচ্ছে তার বোন নিশি। কিন্তু এটা কিভাবে সম্ভব? নীল তো ঈশাকে বলেছিল যে ও একজন সাধারণ পরিবারের ছেলে, কিন্তু এইটা কিভাবে হতে পারে? আমি আর নিশি হেলিকপ্টার থেকে নেমে আসি। আমরা নেমে আসতেই ঈশা আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে আর বলছে, এত বড় লোক কিভাবে হলাম, আর এত বড় কোম্পানির মালিকই কিভাবে হলাম? আমি ওকে প্রথমে বলেছিলাম আমি একটা ছোট্ট কোম্পানির কর্মচারী। হেলিকপ্টার থেকে নামার পর সবাই আমাদের দিয়ে ব্যস্ত হয়ে যায়, আর তখনই ঈশা আর ওর হাজবেন্ড মেহেদি এসে আমাদের স্বাগতম জানায়। ঈশা আমাকে বলে, নীল, তুমি এখানে কি করে? আর তুমি A&R কোম্পানির সিইও হলে কিভাবে? কেন মিস ঈশা, অবাক হচ্ছেন নাকি? এখানে তো অবাক হওয়ার কিচ্ছু নেই। আমি আপনাকে বলেছিলাম বিয়ের পর একটা সারপ্রাইজ আছে, কিন্তু আপনি কি করলেন? আমি ঈশার সাথে কথা বলছি, তখন মেহেদি এসে আমাকে বলল, স্যার, এই হলো ঈশা, আমার ওয়াইফ। 2 দিন হলো আমাদের বিয়ে হয়েছে। নাইস টু মিট ইউ মিস ঈশা। হাত বাড়িয়ে বললাম, থ্যাংক ইউ স্যার। তা মেহেদি সাহেব, আমি যা যা বলেছিলাম তার অ্যারেঞ্জ হয়েছে তো? জি স্যার, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আপনি কি আগে একটু রেস্ট নেবেন নাকি? আমি আর নিশি একটু রেস্ট নেব, তারপর পার্টিতে জয়েন করব। আর এর সাথে পরিচয় করে দিই, এ হচ্ছে নিশি, আমার ওয়াইফ। হ্যালো ম্যাম, কেমন আছেন? জি, ভালো আছি। তখন নিশি আমার আর এসের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি মনে মনে বলি, এখনো তো কিছুই দেখনি, আস্তে আস্তে দেখতে থাকবে। তখন মেহেদি আমাকে আর নিশিকে একটা রুমে নিয়ে যায় আর ওখানে একটু রেস্ট নিতে বলে। তারপর মেহেদি সাহেব সেখান থেকে চলে যায়। নিশি আমার কাছে এসে বলে, এগুলো কি হচ্ছে আমাকে প্লিজ বলবেন? মানে কি বলছো তুমি? বুঝতে পারছেন না আমি কিসের কথা বলছি? কই না তো। বুঝতে পারছেন না নাকি বুঝতে চাচ্ছেন না? আরে তুমি বোঝা না বললে কেমন করে বুঝবো? এগুলো কি? আমি তো শুনেছিলাম আপনি একটা কোম্পানির একজন সাধারণ কর্মকর্তা। শুধু আমি না, আমার পুরো পরিবার জানতো যে আপনি একটি কোম্পানিতে কাজ করেন। তাহলে হুট করে এত বড় কোম্পানির সিইও কেমন করে হলেন? হুট করে আমি এই কোম্পানির সিইও হই নাই। এই কোম্পানির অনার হলো আমার বাবা, বুঝছো? সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি কেন আপনার আসল পরিচয় গোপন করলেন সেটা আগে বলুন। পরে সবকিছু বুঝবে, এখন তুমি কান্না বন্ধ করো। নিশি কান্না করছে, আমি ওকে বুকের মাঝে জড়িয়ে নিলাম। কেন জানি ওর কান্নাটা আমার সহ্য হচ্ছে না। নিশি আমাকে জড়িয়ে ধরলো।
এভাবে নিশি কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। তারপর ও যখন বুঝতে পারলো ও আমাকে জড়িয়ে ধরে আছে, তখন ও হঠাৎ করে ছেড়ে দিয়ে বলল, আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি, তাই এমনটা করেছি। আসলে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তো তাই। ইটস ওকে নিশি, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমাদের আবার নিচের পার্টিতে যেতে হবে। তারপর নিশি ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর নিশি বের হয়, তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে বের হয়ে নিশিকে দেখে পুরাই টাস্কি খাই। নিশিকে নীল শাড়ি পরে অবসরের মতো লাগছে, সাথে নীল মেকআপ। দেখলে যে কোনো ছেলে নিশির প্রতি ক্রাশ খাবে। আমার এইভাবে তাকিয়ে থাকা দেখে নিশি চোখের সামনে একটা তুড়ি বাজিয়ে বলে, এই যে মিস্টার, এইভাবে তাকিয়ে কি দেখছেন? একটা টানাকাটা পড়ি। আমার কথায় নিশি লজ্জা পায়, লজ্জায় তার মুখটা লাল হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে। তারপর আমি বলি, থাক আর লজ্জা পেতে হবে না, তুমি এখন রেডি হয়ে নাও। তারপর নিশি আবারও রেডি হতে থাকে। নিশি যখন লিপস্টিকটা ঠোঁটে দিয়ে যাবে, তখন আমি বাধা দিয়ে বলি, তোমাকে হিন্দিতে অনেক সুন্দর লাগছে, এই লিপস্টিক আর কখনো দিবে না, ওকে? নিশি আমার কথায় মাথা নাড়ায়। কিছুক্ষণ পর নিশি আমাকে জিজ্ঞাসা করে যে তাকে কেমন লাগছে, আর আমি নিশিকে দেখে তো পুরোই প্রেমে পড়ে যাই। নিশিকে হালকা সাজে পুরোই পরীর মতো লাগছে। আমি ওর কাছে গিয়ে বলি, সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস ছাড়া। ও, আরে শুনবে তো কি জিনিস? না বললে শুনবো কেমন করে? তোমার গলায় কাজল দেওয়া হয়, তোমাকে কেউ দেখলে তো প্রেমে পড়ে যাবে, তাই না? ও কিছু বলছে না, লজ্জা পেয়ে আছে। তারপর আমি নিজের হাতে ওর কাঁধে কাজল লাগিয়ে দিই। আবার ছোঁয়া পেয়ে নিশি কিছুটা কেঁপে ওঠে। আমি নিশির এত কাছে জড়ে গিয়েছিলাম একটা ঘোরের মধ্যে, আর নিশিরও এমনটাই হয়েছিল। নিশির মুখটা উঁচু করে আমার ঠোঁটটা যখনই নিশির ঠোঁটের সাথে লাগিয়ে দিব, তখনই রুমের মধ্যে কেউ একজন প্রবেশ করে। আর এটা দেখা মাত্রই নিশি আমার থেকে দূরে চলে যায়, আর আমারও ঘোরটা কেটে যায়। তাই আমরা দেখার চেষ্টা করি কি এসেছে। দেখি ঈশা এসেছে। এটা দেখে আমার রাগ আরো বেশি বেড়ে যায়। তাই আমি ওর কাছে গিয়ে বলি, আপনার কি একটু সাধারণ বুদ্ধিটুকু নেই যে একটা দম্পতির ঘরে প্রবেশ করেছেন, তাও আবার পারমিশন ছাড়া? আসলে আমি তো জানতাম না ভেতরে কি হচ্ছিল, আর তোমার রুমে ঢুকতে তো আগে কখনো পারমিশন লাগেনি, তাই। প্লিজ, আগে যা হয়েছে তা বাদ দিন। সো আই এম নাও ম্যারিড, সো পরবর্তী থেকে নক করে রুমে ঢুকবেন। আন্ডারস্ট্যান্ড? ইয়া, আই আন্ডারস্ট্যান্ড। কথাটা যেন মনে থাকে। আর কিসের জন্য রুমে এসেছেন সেটা কি জানতে পারি? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আপনি কিসের জন্য ক্ষমা চাচ্ছেন মিস ঈশা, সেটা কি জানতে পারি? তোমার সাথে করা অন্যায়গুলোর জন্য আমি ক্ষমা চাইছি। আমি কিছু বলবো, তখনই নিশি এসে বলে, আপু, তুই যা করেছিস তা কত বড় অন্যায় সেটা তুই কি জানিস? জানি। তাহলে কোন মুখে তুই মাপ চাইতে আসছিস সেটা আমাকে বল। নিশি বোন, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তো আমার ভুল বুঝতে পেরেছি, তাই তো আমি ক্ষমা চাইতে এসেছি। আপনি কোনো ভুল করেননি মিস ঈশা, আমি ভুল করেছিলাম। আপনার মতো প্রতারককে ভালোবেসেছিলাম, এটাই আমার ভুল। এর থেকে আবার কত বড় ভুল থাকে বলুন তো? আমি আরো কিছু বলতে যাব, তখনই আমার ফোনে একটা কল আসে। আমি ফোনটা রিসিভ করে নিশিকে বলে তাড়াতাড়ি রেডি হতে। ফোনটা করেছিল মেহেদি, ঈশার হাজব্যান্ড। আর আমি ঈশাকে রুম থেকে বের হয়ে যেতে বলি। কিছুক্ষণ পর নিশি রেডি হয়ে বাহিরে আসে, আর আমি তো ওকে দেখে পুরোই টাস্কে খেয়ে যাই। কারণ নেভি ব্লু শাড়িতে ওকে সেই লাগছে, তার সাথে মেকআপও করেছে। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, এই যে মিস্টার নীল, এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি নিচেও যাবেন? যাব, তবে তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে মিসেস নীল। আমার মুখে মিসেস নীল নাম শুনে ও খুব খুশি হয়েছে, তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তখন আমি আবারও বললাম, কি হলো, নিচে যাবে না নাকি? নিশি আমার সাথে নিচে আসে, আর নিচে থাকা সবাই আমাদের স্বাগত জানায়। তারপর আমি নিশিকে সবার সাথে পরিচয় করে দিই। নিশিকে সবার অনেক ভালো লাগে, সবাই নিশিকে তারিফও করে। এগুলো দেখে ঈশার বেশ জেলাস ফিল করে, কারণ এগুলো সব পাওয়ার কথা ছিল ঈশার, আর সে লোভে পড়ে এসব করেছে। পার্টি শেষ করার পর রুমে আসি, তারপর নিশি আমাকে বলে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, যদি কিছু মনে না করেন তাহলে করব। বলো, তোমার কি বলার আছে? আপনার আর আপুর পরিচয় হলো কিভাবে এটা জানতে চাচ্ছিলাম। যদি না বলতে চান তাহলে থাক, বলা লাগবে না। তারপর আমি বলা শুরু করলাম। আমি তখন মাত্র পড়ালেখা শেষ করে দেশে ফিরেছি। তখন আমি আর আমার বন্ধুরা মিলে প্ল্যান করলাম আমরা কোথাও ঘুরতে যাব, সেটা দেশের ভিতরেই। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিলাম সিলেটে যাব। তাই সবাই মিলে
বের হলাম সিলেটের উদ্দেশ্যে। আমরা সব ফ্রেন্ডরা ছিলাম, তাই বাসে যাচ্ছিলাম। তাই বাসে ওঠার পর পড়লো এক বিপত্তি। আমার সব ফ্রেন্ডদের সিট একসাথে ছিল, আর আমার সিট পড়েছিল আলাদা একটা মেয়ের সাথে। তার কোনো উপায় না থাকায় আমি সেখানে গিয়ে বসি। কিছুক্ষণ পর মেয়েটি আসে। মেয়েটি আসার পরে আমি মেয়েটিকে দেখে টাস্কি খেয়ে যাই, কারণ মেয়েটির গায়ে ছিল নেভি ব্লু লং 3 পিস, সাথে নীল জুয়েলারি আর কিছু সাজ হালকা। দেখে মনে হচ্ছিল জান্নাতের অবসরী। আমি মেয়েটির দিকে এক ধ্যানে তাকিয়েছিলাম। আমার তাকিয়ে থাকা দেখে মেয়েটি বলে, এই যে মিস্টার, দেখা শেষ হইলে আমাকে বসার জায়গাটা দিন। আমি মেয়েটির কথা শুনে লজ্জা পাই। তারপর আমি মেয়েটির জায়গাটা ছেড়ে দিই। কিছুক্ষণ পর বাস ছেড়ে দেয়। তার কিছুক্ষণ পর মেয়েটা আমাকে বলে, হাই, আমি ঈশা। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম নীল। বাহ, চেহারার সাথে তোর নামটাও মিল আছে। সিলেট যাচ্ছেন নিশ্চয়ই? তাহলে এমন আবুল কোথাও দেখি নাই। সিলেটের বাসে কোথায় মানুষ যাইতে পারে বলুন তো? এটা আপনি বুঝবেন না মিস্টার। রাখো তোর বোঝাবুঝি। হুম আমি তখন বললাম, আপনি কি একাই যাচ্ছেন নাকি? উত্তরে সে বলল, একা কেন যাব? আমার সাথে তো আপনিও আছেন, তাই না? আপনি যদি চান তাহলে সততেই যেতে পারি। মনে মনে বললাম। কিছু বললেন? কই না তো। ও, আমি মনে করছিলাম হয়তো কিছু বললেন। আমি তো কিছু বলিনি। তা সিলেটে কোথায় যাচ্ছেন? এই তো ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছি। আর আপনি? আমিও তো ফ্রেন্ডদের সাথে যাচ্ছি। আপনি কি স্টুডেন্ট নাকি জব টপ করেন? আমি হলাম, না আসল পরিচয়টা তো দেওয়া যাবে না। আপনি হলেন কি? আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি। মিথ্যা বললাম। ও, এভাবেই ঈশার সাথে কথা শুরু হলো। আমি ঈশার সাথে কথা বলতে বলতে জানতে পারলাম ও অনার্স 2য় বর্ষের ছাত্রী। এভাবে কথা হতে শুরু হলো। তারপরেই ভালোবাসা। আমি আর ঈশা একটা ভালো ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম। তারপর সিলেট থেকে আসার পর আমি ঈশার সাথে যোগাযোগ রাখি। একদিন আমি ঈশাকে প্রপোজ করি। ঈশাও সেটা অ্যাকসেপ্ট করে ফেলে। রিলেশনে থাকার পরেও আমি ঈশাকে আমার আসল পরিচয়টা দিইনি। ভেবেছিলাম আমি ঈশাকে সারপ্রাইজ দিব, কিন্তু আমি তো নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। কথাগুলো বলতে বলতে আমার চোখ দিয়ে অজান্তেই পানি বের হয়ে গিয়েছিল। আমি নিশির দিকে তাকিয়ে দেখি ও কান্না করছে। আমি ওকে বলি, হে কি, তুমি কান্না করছো কেন? আপনি আপুকে এতটা ভালোবাসতেন, আর আপু আপনার সাথে কি করলো? যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এখন তুমি আমার স্ত্রী, এটাই সত্যি। আর আমিও চাই তোমাকে। আমি চেষ্টা করব। তার আগে বলেন, আপনি আর কখনো আপুর কথা মনে করবেন না? সত্যি। নিশির এইভাবে জড়িয়ে ধরাটা আমি ভাবতে পারিনি। কেন জানি নিশির জড়িয়ে ধরাটাও আমার খুব ভালো লাগছে। এই যে মিস, এবার কি আমাকে ছাড়বেন? কথাটি বলার সাথে সাথে নিশি আমাকে ছেড়ে দিল। আর নিশির দিকে তাকিয়ে দেখি ওর মুখ লজ্জায় লাল হয়ে আছে। তারপর ওকে আমি আমার কোলের উপর বসিয়ে চুলে বিলি কেটে দিতে দিতে বললাম, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না, কখনোই না। আমি তারপর নিশির কপালে একটা আলতু করে চুমু খেলাম। আমার চুমু খাওয়াতে নিশি একটু কেঁপে উঠল। আমি তারপর বললাম, যাও ফ্রেশ হয়ে আসো, আজ এমনি অনেক দহকল গিয়েছে। আগামীকাল থেকে আমরা নতুন জীবন শুরু করব। এই কথা শোনাই নিশি একটু লজ্জায় পেয়ে গিয়েছিল মনে হয়। তারপরও ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হওয়া আসার পরে আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। এই কয়দিনে হয়তো আমি নিশিকে ভালোবেসে ফেলেছি। পরের দিন সকালে ঘুম আগে আমারই ভাঙে। আমি যখন ঘুম থেকে উঠতে যাব তখন দেখি নিশি আমার বুকের উপর শুয়ে আছে। নিশির ঘুমন্ত চেহারাটা খুব সুন্দর লাগছে। হয়তো সব মেয়ের ঘুমের চেহারা একই লাগে, কিন্তু নিশিরটা একটু অন্যরকম। তখন আমি খেয়াল করি নিশির মুখের উপর কিছুটা চুল এসে জড়ো হয়েছে। ওর ঘুমে কিছুটা ব্যাঘাত ঘটছে, তাই আমি ওর চুলগুলো আলতো করে কানের সাথে গুজে দেই। তখনই আমার নজর যায় ওর গোলাপি 2টা ঠোঁটের উপর। আমি অজান্তেই চুমু দিয়ে বসি। তখনই নিশি জেগে যায়। আমাকে ওর এত কাছে দেখে ও কিছুটা ঘাবড়ে যায়, আর ও বুঝতে পেরেছে আমি ওকে কিস করেছি। তাই ও লজ্জায় আমার বুকে মাথা লুকায়। তখন আমি নিশিকে বলি, কি হলো, এমন করছো কেন? আমার মনে হয় লজ্জা করে না। ভাব্বা, এত লজ্জা, তাহলে রাতে কি করবা? যা ফাজিল কোথাকার, মুখে কিছুই আটকায় না। নিশি জানো, তোমার ঠোঁটের স্বাদ অন্যরকম। লজ্জা দেওয়ার জন্য বলো। যা। আমি বসে বসে ভাবছি, পাগলিটা এই কয়দিন আমাকে অনেক ভালোবেসে ফেলেছে, আমিও ওকে অনেক ভালোবেসে ফেলেছি। কিছুক্ষণ পর নিশি ওয়াশরুম থেকে বের হলো। আমিও ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখছি নিশি চুল মুছছে।
আমি নিশিকে পিছন থেকে জড়িয়ে ধরি আর ওর চুলের মধ্যে মুখটা বুঝে দিই। এতে নিশি কিছুটা কেঁপে ওঠে। আমি নিশির চুলের গন্ধে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। নিশির ডাকে আমার ঘর ভাঙলো। নিশি বলল, এই যে মিস্টার, অফিসে যাবেন না নাকি? আমার এত সুন্দর বউ রেখে কিভাবে অফিসে যাই বলতো? তার থেকে চলো তোমাকে নিয়ে ঘুরতে যাই। সত্যি বলছেন? না, মিথ্যা বলছি। আমার কথা শুনে নিশির হাসি মাখা মুখটা নিমিষেই গোমরা হয়ে গেল। আমি বললাম, থাক আর ঢং করতে হবে না, যান তাড়াতাড়ি রেডি হয়ে আসুন। আপনি অনেক কিউট। বলেই আমাকে কিস করে এক দৌড় মারলো। আমি মনে মনে বললাম, থাকলে একটা। কিছুক্ষণ পর নিশি নেভি ব্লু শাড়ি পরে বের হয়ে আসলো আর সাথে হালকা সাজ। নিশিকে খুব সুন্দর লাগছিল। তারপর নিশি আমার সামনে এসে বলে, চলুন, আমি রেডি। চলো। তারপর আমি আমার ম্যানেজারকে ফোন দিয়ে আসতে বলি। ম্যানেজার মানে ঈশার হাজবেন্ড। কিছুক্ষণ পর মেহেদি সাহেব আর ঈশা আসে। স্যার, আপনি যা যা বলেছেন সব রেডি। ধন্যবাদ মেহেদি সাহেব। আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? মেহেদি সাহেব, আমি যে আপনাকে একটা জিনিস আনতে বলেছিলাম, এনেছেন? হ্যাঁ স্যার, এনেছি, এই নিন। আমি নিশিকে ডাক দিয়ে বলি, এইটা কেমন হয়েছে? ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, ওই প্যাকেটের মধ্যে একটা নেকলেস ছিল যেটা আমি নিশির জন্য আনতে বলেছিলাম। ওয়াও, ইটস সো গর্জিয়াস। পড়ুন তো। এটা আমার জন্য? এবার পড়ুন তো। না, আপনি আমাকে পরিয়ে দিন। কি আর করার, সবার সামনে নিশিকে নেকলেসটা পরিয়ে দিলাম। পরানোর পর ঈশার দিকে তাকিয়ে দেখি ও কেমন যেন করে তাকিয়ে আছে ওর ছোট বোনের দিকে। হয়তো এটাই ভাবছে যে যা ওর পাওয়ার কথা ছিল তা পাচ্ছে এখন ওর ছোট বোন। তারপর আমি নিশিকে নিয়ে ঘুরতে বের হলাম। ঘুরতে ঘুরতে নদীর পাশে এসে বসলাম। তখন নিশি বায়না ধরলো ফুচকা খাবে। আমি ওকে অনেক বোঝানোর পরেও ওকে বোঝাতে পারলাম না। তাই আর কি করার, ওকে নিয়ে ফুচকা খাইতে নিয়ে গেলাম। আমি ওকে ফুচকা খাওয়া দেখে অবাক হয়ে আর পারলাম না। প্রায় অনেক রাত হয়ে যায় বাসায় ফির। মেয়েরা এত ফুচকা খাইতে কেমনে পারে জানি না। অনেক রাত হয়ে গিয়েছে বাসায় আসতে। বাসায় এসে আমি চলে যাই ওয়াশরুমে। আমি বের হওয়ার পর নিশি ঢোকে। কিছুক্ষণ পর নিশি বের হয়। আমি নিশিকে পিছন থেকে জড়িয়ে ধরি আর বলি, সকালে কি বলেছিলাম মনে আছে? নিশি উত্তরে শুধু মাথা নাড়ালো। তাহলে শুরু করা যাক। আমি কি নিষেধ করছি নাকি? আমি নিশির সাই পেয়ে ওকে আস্তে করে তুলে নিই আর ওকে বিছানায় গিয়ে রাখি। তারপর আমি নিশির কে কয়েকটা কিস করি। নিশি আবার ছোঁয়া পেয়ে কিছুটা কেঁপে ওঠে। তারপর আমরা হারিয়ে যাই ভালোবাসার অতল সাগরে। আর কিছু কমো না, লজ্জা লাগে। পরের দিন সকালে নিশির ডাকে ঘুম ভাঙে। নিশি মাত্র গোসল করে এসেছে, তাই ওকে অনেক সুন্দর লাগছে। তাই আমি ওকে একটানে বুকের মধ্যে নিয়ে আসি আর ও বলে, সারা রাত দুষ্টুমি করেও হয় নাই, এখন আবার শুরু করছেন? তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যান। ওকে বাবা, আমি যাচ্ছি, তার আগে আমাকে একটা কিস দাও। একটা দিলে যাবেন? যাবো। তারপর নিশি আমাকে একটা কিস দেয়। আমিও উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে যাই। কিছুদিন পর আমি আর নিশি আমাদের বাসায় উঠি আর সেখান থেকেই আমি অফিস করি। খুলসুটি ভালোবাসায় আমাদের দিন অনেক ভালো চলে। দেখতে দেখতে আমাদের বিয়ের 3 মাস পার হয়ে গেল। আর এই 3 মাসে নিশি আমার বুকে মাথা না দিয়ে একদিনও ঘুমায় না। এই 3 মাসে আমরা দুজনকে অনেক ভালোবেসে ফেলি। সকালে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন নিশি এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি আসবেন কেমন? আজ আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ করবো? এখন বলা যাবে না, আগে অফিস থেকে ফিরুন, তারপর বলবো। ওকে, এবার তুমি আমার কাছে আসো, একটু আদর করে নেই। সব সময় দুষ্টুমি, তাই না? না কবো, তুমি জানো না আমি তোমাকে আদর না করে গেলে আমার দিন ভালো যায় না। তারপর নিশি আমার কাছে আসলো। আমি নিশির 2টা ঠোঁট জোড়া আমার দখলে নিয়ে নিলাম। প্রায় 5 মিনিট পর ছাড়লাম। আমি এখন আসি গো। আপনি খুব স্বার্থপর। কেন গো, আমি আবার কি করলাম? আপনি তো ঠিকই আপনার ভাগের আদরটা নিলেন, আর আমার পাওনাটা না দিয়ে যাচ্ছিলেন। নিশি কি বলতে চাইছে আমি বুঝতে পেরেছি। তারপর আমি ওকে ডাকলাম, কিন্তু ও আসবে না মহানারে। নিশি বাবু, আমার কাছে আসো। আমি কোনো বাবু নই, আর নিশি রাগ করেছে, তাই কারোর সাথে কথা বলবে না। ও তাই? দেখি এবার বাবু কেমনে না আসে। আমি নিশির কাছে গেলাম, গিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম। নিশিও আমাকে জড়িয়ে ধরে। নিশি শোনা, এবার আমাকে ছাড়ো, আমার অফিসে যে লেট হয়ে যাচ্ছে। আর একটু থাকি না। না বাবু, পরে থেকো। ওকে, সাবধানে যাবেন কিন্তু।
যথাজ্ঞা মহারানী। যাও বৎস। বলেই হাসতে শুরু করলো। আমি এই হাসির জন্যই অপেক্ষা করছিলাম। এই যে মিস্টার, এবার যান। তারপর অফিসে চলে আসলাম। অফিসে মন বসছে না, তাই নিশিকে ফোন দিই। নিশি ভাবছিল আজ যখন ও জানতে পারবে যে ও বাবা হতে চলেছে, তখন কতই না খুশি হবে। আমার যে আর অপেক্ষা সহ্য হচ্ছে না, মন চাচ্ছে ওকে এখনই গিয়ে বলে আসি। নিশি এগুলো ভাবছিল, তখনই হঠাৎ নিশির ফোনটা বেজে ওঠে। নিশি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আমি ফোন দিয়েছি। ও তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বলে, কি হলো বর, এত জলদি আমার কথা মনে পড়ে গেল? গো বউ, তোমার কথা তো সবসময় মনে পড়ে, কিন্তু কি করবো বলো? কিছুই করতে হবে না, আপনি শুধু আজ তাড়াতাড়ি বাসায় আসবেন, তাহলেই হবে। আর এখন কাজ করেন তো। ওকে আমার সুইট বউ, এখন ফোন রাখি। ওকে মিস্টার বর, বাই। তারপর ফোন রেখে দিলাম। তারপর আমার জরুরি কিছু কাজগুলো করে নিলাম। কাজ করতে করতে বিকেল হয়ে যায়, তাই আমি বাসায় যাওয়ার জন্য রেডি হই। আর তখনই পিয়ন এসে আমাকে একটা পার্সেল দিয়ে যায়। পার্সেলটা খোলার সাথে সাথে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সেই পার্সেলের ভেতরে ছিল নিশির কিছু ছবি আর একটা ছেলের। ছবিতে নিশি একটা ছেলের সাথে খুবই ঘনিষ্ঠ অবস্থায় আছে। ছবিগুলো দেখার পর আমার চোখ দিয়ে অবাক ধারায় পানি পড়ছে। শেষ পর্যন্ত নিশিও আমাকে ধোকা দিল। এমন সময় নিশির ফোন আসলো। অনিচ্ছায় থাকা সত্ত্বেও আমি ফোনটা রিসিভ করলাম। আরো বলল, আপনি কখন আসবেন বাসায়? আজকে আপনাকে তাড়াতাড়ি আসার কথা, তাহলে এত লেট করছেন কেন? কেন ধরে নিশির কথা এখন আমার অসহ্য লাগতে লাগলো। আমি বললাম, এখন আমি ব্যস্ত আছি, পরে আসছি। এখন আমি ব্যস্ত আছি, আসতে একটু লেট হবে। কিন্তু আপনি তো আমায় প্রমিস করছিলেন যে আজ তাড়াতাড়ি বাসায় ফিরবেন। এত কথা বলো কেন? বলছি না দেরি হবে। আমি একটু কথাগুলো রেগে আর জোরে বললাম। সে কারণে ফোনের ওপাশ থেকে নিশির ফুপিয়ে কান্নার শব্দ পেলাম। অন্য সময় হইলে হয়তো আমি ওকে সান্ত্বনা দিতাম, কিন্তু এখন ওর উপর প্রচন্ড রাগ উঠছে। আরো কিছু বলতে যাবে, তখনই আমি ফোনটা রেখে দিই। ফোন রেখে আমি চেয়ারের উপর ধপাস করে বসে পড়ি আর চোখ যায় আমার ছবিগুলোর দিকে, কারণ ছবির অপর পাশে একটা নাম্বার ছিল। আমি ওই নাম্বারটা ডায়াল করে ফোন দিই। ফোন রিসিভ করে একটা ছেলে। ফোন রিসিভ করে ওপাশ থেকে বলতে থাকে, আরে মিস্টার নীল, এত তাড়াতাড়ি ফোন করলেন যে? কে আপনি, আর আমাকে কিভাবে চিনেন আপনি? আমি কে সেটা না হয় দেখা করেই আপনাকে বলবো। আমি কোনো অচেনা ছেলের সাথে দেখা করি না। আমি সেটা জানি মিস্টার নীল, তাই তো বলছিলাম যদি ছবিগুলোর ব্যাপারে জানতে চান তাহলে আমার সাথে দেখা করুন। আমি কি করব বুঝতে পারছি না। আগে আমার জানার দরকার যে এই ছবির ছেলেটাকে, তাই আমি তার সাথে দেখা করতে রাজি হয়ে যাই। তার ঠিকানায় আমি চলে যাই। আমি সেই ঠিকানা অনুযায়ী রওনা দিই। সেখানে পৌঁছে যাই। পৌঁছানোর পরে লোকটিকে বারবার ফোন দিতে থাকি, কিন্তু লোকটি ফোন রিসিভ করছে না। আমি বারবার ফোন দেওয়ার পরে ব্যর্থ হচ্ছি। প্রায় 1 ঘন্টা পরে কেউ একজন বলে উঠলো, অপেক্ষা করার জন্য ধন্যবাদ। আমি তাড়াতাড়ি করে পিছনে তাকিয়ে দেখি নিশির সাথে যে ছবিটা দেখেছিলাম সেই লোকটা। আমি মাথা ঠান্ডা করি। তারপর আমি বলি, আমাকে এখানে ডাকার মানে কি, আর আপনি কে? আমি সাজিদ রহমান। আমি আর নিশি একে অপরকে অনেক ভালোবাসি, সেটা বলার জন্য আপনাকে ডেকেছি। লোকটির কথা শুনে আমার মাথাটা গরম হয়ে গেল আর আমি লোকটিকে মারতে শুরু করলাম। একসময় আমি একাই থেমে যাই আর তাকে বলি, আপনি যেটা বলছেন সেটা সত্যি, আমি কিভাবে বিলিভ করব? সেজন্যই তো আমি আপনাকে ছবিগুলো পাঠিয়েছি, আর এখন বিলিভ করা আর না করা সেটা আপনার ব্যাপার। আমি কি বলবো বুঝতে পারছি না, কারণ আমি ছবিতে নিশি আর সাজিদকেই দেখেছিলাম। তারপর আমি বললাম, আচ্ছা নিশি আপনাকে যেহেতু ভালোবাসে, তাহলে আমাকে কেন বিয়ে করলো? বিয়েটা কিভাবে হয়েছে সেটা আপনি নিশ্চয় জানেন নীল। আর নিশি আমার সাথে 3 মাস কেন থাকলো? সেটার কারণ আছে, আর কারণটা হলো আপনার সম্পত্তি। আর আপনারা যেদিন ঢাকায় যান সেদিন আমার আর নিশির পালানোর কথা ছিল, কিন্তু যখন আমরা জানতে পারলাম যে আপনি একজন স্বনামধন্য ব্যবসায়ী, তখন আমি আর নিশি আপনার সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্ল্যান বানাই। কথা শুনে কষ্ট আমার আরো বেশি বেড়ে গেল, কারণ প্রথমে ঈশা আমার সাথে টাকার জন্য এমনটা করলো, তারপরে আবার আমার সাথে, আর আমি নিতে পারছি না। আমি হোটেল থেকে বের হয়ে আসি। হোটেল থেকে বের হয়ে আসার পরে আমি আমার উকিলকে ফোন দিয়ে
ডিভোর্স পেপার রেডি করতে বলি, তাও আবার 1 ঘন্টার মধ্যেই। উগের কাছ থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 1টা বেজে যায়। আমি বাসায় আর কাউকে বিরক্ত না করে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলি। দরজা খুলে গিয়ে দেখি নিশি বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। যেখানে আমার কষ্ট হওয়ার কথা সেখানে আমার প্রচন্ড রাগ হচ্ছে। আমি নিশির কাছে গিয়ে বলি, বাহ, অভিনয় তো ভালোই করতে পারো। আমার এমন কথা শুনে নিশি আচমকায় চমকে যায়। পরে নিজেকে সামনে নিয়ে বলে, মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারছো না, তাই বুঝেও না বোঝার চেষ্টা করছো। কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই নয় নিশি, and don't touch me. প্লিজ নীল, টেল মি হোয়াটস হ্যাপেন্ড উইথ ইউ। প্লিজ টেল মি। আর কত অভিনয় করবে নিশি? আমি অভিনয় করছি? আর কত অভিনয় করবে নিশি? আর কত অভিনয় করবে? এই বলে আমি ছবিগুলো ওর দিকে ছুড়ে দিলাম। নিশি ছবিগুলো দেখে আরো বেশি কান্না করতে থাকলো আর আমাকে এসে জড়িয়ে ধরলো। আমি নিজের রাগ আর কন্ট্রোল না করতে পেরে নিশিকে একটা থাপ্পড় দিলাম। এই প্রথম আমি নিশিকে মারলাম। আমি এটা বলছি তুই আমাকে ছবি না, তাও কেন ছুছিস? আরে এই নে, তুই যার জন্য অভিনয় করছিলি তাকে আমি আমার সব সম্পত্তি তোর জন্য লিখে দিয়েছি। তারপর আমি ওর দিকে ডিভোর্স পেপার আর সম্পত্তির পেপারস গুলো এগিয়ে দিলাম। তখন নিশি বলে, বেশ, আপনি যখন আমার থেকে মুক্তি চান তবে তাই হোক। তারপর নিশি ডিভোর্স পেপারে সাইন করে দেয়। আর শুনুন মিস্টার নীল, আপনার সম্পত্তির কোনো প্রয়োজন নেই, তাই এগুলো আপনার কাছেই রাখুন। এই বলে নিশি কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেল। আমার অনেক ইচ্ছা হচ্ছিল নিশিকে আটকানো, কিন্তু সেই অধিকার যে আমার আর নেই। 1 বছর কেটে গেল নিশি চলে যাওয়ার। এই 1 বছরের কোনো রাত নেই যে আমি চোখের পানি ফেলিনি নিশির জন্য। এই 1 বছরে আমি নিশির কোনো খোঁজ করে নেই। এই 1 বছরে শুধু আমি কাজে মন দেওয়ার চেষ্টা করেছি, আর রাতে নিশির সাথে কাটানোর সময়গুলো ভেবে কষ্ট পেতাম। প্রতিদিনের মতো আজ সকালেও অফিসে যাচ্ছিলাম, তখন আম্মা এসে বলল, বাবা নীল, আর কতদিন নিজেকে এভাবে কষ্ট দিবি বল? যার জন্য এত কষ্ট পাচ্ছিস সে কি এই 1 বছরে একবারও তোর খবর নিয়েছে? আম্মু এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলবে বলো তো? বলছিলাম কি, তুই এবার একটা বিয়ে করে নে, আর কত নিজেকে কষ্টের মাঝে রাখবি বল? আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি বিয়ে করতে পারবো না। তোকে আমার দিব্যি, তুই আর বিয়েতে অমত করবি না। কিন্তু আম্মু। আর কোনো কিন্তু না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তবে তাই হোক, কিন্তু এসব কিছুতে আমাকে টানবে না, আর বিয়েটা যেন সাধারণ ভাবে হয়। আসলে আমি আম্মুর মুখের দিকে তাকিয়ে বিয়েটাতে সম্মতি জানালাম, কারণ আম্মু এই 1টা বছরে অনেক কষ্ট পেয়েছে। ওকে, তাহলে আমি এখন আসি। তারপর আমি অফিসে চলে আসি, কারণ আজ অফিসে নতুন বিয়ে নেওয়া হবে। গুড মর্নিং স্যার। মর্নিং। তারপর আমি আমার কেবিনে চলে যাই। তারপর ম্যানেজারকে ডাকি। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। স্যার, আপনার বিয়ের জন্য 3 জন সিলেক্ট করা হয়েছে, যদি আপনি একবার দেখে নিতেন। জি দিন, আমি দেখছি। আমি ফাইলগুলো দেখছি। একটা ফাইলে আমার চোখ আটকে গেল। আমি তাই ম্যানেজারকে বললাম, ম্যানেজার সাহেব, আপনি এই মেয়েটাকে নেবেন, তার আগে কন্ট্রাক্ট পেপারটাকে সাইন করে নেবেন। ওকে, আই টেক লিভ নাও। স্যার, ইউ ক্যান। সেদিনকার মতো অফিস শেষ করে বাসায় চলে আসলাম, আর আসার পর আম্মু বলল, আমি একটা মেয়ে পছন্দ করেছি, যদি তুই একবার দেখে নিতি। তার কোনো দরকার নেই, আর আমি বিয়েটা 1 মাস পর করতে চাই। কিন্তু তুই। প্লিজ আম্মু, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুমে আসলাম। রুমে এসে ঘুমানোর চেষ্টা করলাম, জানি ঘুম আসবে না, তবু ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলাম। যদি একটু ঘুম আসে, তাও আবার নিশির সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে আবারও ঘুমটা ভেঙে যায়। যাই হোক, এভাবে রাতটা কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখছি এখনো আমার নিউ বিয়ে আসে নাই। তাই আমি ম্যানেজারকে ডেকে বললাম, যদি নিউ বিয়ে আসে তাহলে আমার সঙ্গে যেন আগে দেখা করে। তারপর আমি আমার কেবিনে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর আমার কেবিনের দরজায় কেউ নক করলো, তাই আমি পেছনে ফিরে বসলাম। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। আসলে স্যার, আমি আসার সময় জ্যামে আটকা পড়ে গিয়েছিলাম, তাই আসতে লেট হইল। কিন্তু স্যার, আর কোনোদিন হবে না। তাই বুঝি? এবার আমি ওর দিকে ঘুরে তাকালাম, আর ও আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। ও মনে হয় এখানে আমাকে আশা করেনি।
আপনি এখানে? ইয়েস মিস নিশি, আমি। কেন, আপনার অন্য কাউকে দেখার ইচ্ছে ছিল নাকি? ও আচ্ছা, আপনাদের তো বলাই হয়নি, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হলো নিশি। এইটা তো আপনার অফিস না, তাহলে এখানে কেমন করে আসলেন? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আর আমি এই অফিসের ওনার। হয়তোবা হতে পারেন, তবে আমি এই অফিসে জব করতে পারবো না। কথাগুলো বলে নিশি চলে যাচ্ছিল, তাই আমি ওকে ডেকে বলি, এক্সকিউজ মি মিস নিশি, আমার পারমিশন ছাড়া আপনি যেতে পারবেন না। হোয়াট দ্য হেল আর ইউ টকিং? আপনি ছাড়তে পারবেন না। আর এটা দেখুন, 2 বছরের আগে আপনি এই কোম্পানি ছাড়তে পারবেন না, আর যদি ছাড়তেও চান তবে আমার পারমিশন লাগবে। সো আপনি এখন যেতে পারেন, প্রয়োজন পড়লে আমি আপনাকে ডেকে নেব। ওকে স্যার। নিশি চলে যায়। নিশির আর আমার কেবিন পাশাপাশি, তাই আমার কেবিন থেকে ওর কেবিন দেখা যায়। অন্যদিকে নিশি কেবিনে এসে ভাবে, কেন যে সেদিন সাইন করার আগে কন্ট্যাক্ট পেপারটা ভালো করে পড়ে নিলাম না, আর উনি কেন আবার আমার সামনে আসলেন? ভালোই তো ছিলাম এই 1 বছর ওনাকে ছাড়া। এমন সময় নিশির ফোনে একটা কল আসে। ফোনটা রিসিভ করে নিশি একটু বিচলিত হয়ে যায়। ফোনের ওই পাশ থেকে নিশিকে হয়তো কেউ কিছু বলে। আমি আমার কেবিনে বসে থেকে কাজ করছিলাম। এমন সময় নিশি আমার কেবিনে আসে আর বলে, স্যার, একটা কথা বলার ছিল। নিশির মুখে স্যার ডাক শুনে আমার বুকের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠল। বলেন। আসলে স্যার, আজকে আমার একটু তাড়াতাড়ি ছুটি দিবেন প্লিজ। কেন, ছুটি কি করবেন? আসলে বাসায় একটু প্রয়োজনীয় কাজ আছে তাই। কি কাজ শুনি? আসলে স্যার, নিচে হয়তো কিছু লুকাইতে চাইছিল, কিন্তু বলল, স্যার বাসায় আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, তাই আমার ছুটির প্রয়োজন। এখন ছুটি দেওয়া না দেওয়া সেটা আপনার ব্যাপার, কারণ আপনি এখানকার বস, আপনি চাইলে সব করতে পারেন। বাচ্চার কথা শুনে আমার চারপাশটা অন্ধকার হয়ে আসছিল। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তাও খুব কষ্ট করে বললাম নিজেকে সামলে নিয়ে, ওকে আপনি যেতে পারেন, তবে কাল থেকে সময় মতো অফিসে আসবেন। নিশি চলে গেল। আমি চেয়ারের সাথে হেলান দিয়ে ভাবতে থাকলাম যে নিশি আমাকে নিয়ে আগে ব্যস্ত ছিল, সে নিশি এখন নিজের বাচ্চাকে নিয়ে ব্যস্ত। নিশি যেহেতু আমাকে ছাড়া বাঁচতে পেরেছে এবং থাকতে পেরেছে, আমি কেন পারবো না? আমিও পারবো। এইসব সাইপাস ভাবতে ভাবতে কখন যেন বিকাল হয়ে যায়। আমি বাসায় চলে আসি। এত তাড়াতাড়ি আমার বাসায় আসা দেখে আম্মু বলে, কিরে বাবা, আজ এত তাড়াতাড়ি বাসায় আসলি যে? শরীর ঠিক আছে তো? আমি বেশ বিচলিত হই, কারণ নিশি চলে যাওয়ার পর থেকে আমি খুব রাত করে অফিসে ফিরি। আম্মু, অফিসে মন বসছিল না, তাই বাসায় চলে আসলাম। ও আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার রেডি করছি। আম্মু, তোমাকে আমার কিছু বলার আছে। বলবি তো? আগে ফ্রেশ হয়ে আয়, তারপর। আমি আর তাই কথা না বাড়িয়ে ফ্রেশ হতে নিজের রুমে চলে যাই। আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি আম্মু খাবারের টেবিলে খাবার নিয়ে বসে আছে। আমি সেখানে গিয়ে বসে বললাম, আম্মু তুমি বিয়ের কথা বলছিলে না? আমি রাজি, তবে বিয়েটা 1 সপ্তাহের মধ্যে হওয়া যায়। এটা তোর খুশির খবর, তবে 1 সপ্তাহের মধ্যে বিয়েটা কিভাবে দিব বল? আমি বেশি কিছু শুনতে চাই না, আমি যা বলছি তাই হবে। আচ্ছা, তুই যখন চাচ্ছিস তখন তাই হবে। তারপর আমি খাওয়া শেষ করে রুমে চলে আসি। রুমে এসে কষ্টটা আজ বেশি হচ্ছে। জানি কষ্টটা নিশির জন্যই খুব বেশি হচ্ছে। না, কষ্ট আর আমাকে পেলে চলবে না, কারণ নিশি তার পরিবার নিয়ে ব্যস্ত আছে। এভাবে কখন যেন ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ফ্রেশ হয়ে নিচে গেলাম খাবারের টেবিল। তখন আম্মু বলল, আমি মেয়ের বাবার সাথে কথা বলছি, তারা বলল যে তাদের কোনো সমস্যা নেই, তবে তুই যদি একবার মেয়ের সাথে দেখা করে নিতি তাহলে। দেখো আম্মু, আমি বিয়েটা শুধু তোমার কথাই করছি, তাই আমাকে আর এর মধ্যে জড়াও না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে বিয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু করতে হবে, কারণ হাতে তো বেশি সময় নেই। আমি আর বেশি কথা না বলে অফিসে চলে গেলাম। তারপর আমি অফিসে চলে আসি। অফিসে আসতেই সবাই কংগ্রেচুলেশন জানাচ্ছে। হয়তো আম্মু সবাইকে বিয়ের ব্যাপারে জানাইছে। আমি আর কিছু না বলে কেবিনে চলে আসি। সবাই মিষ্টি খাচ্ছে আমার বিয়ে উপলক্ষে, তাই নিশিও অফিসে আসে। আমার এক স্টাফ নিশিকে মিষ্টি খাইয়ে দেয়। তখন নিশি বলে, আর আগে বলেন তো, এটা কিসের মিষ্টি? আমাদের স্যারের বিয়ে ঠিক হয়েছে, আর বিয়েটা সামনের সপ্তাহে হবে। আমার কথা শুনে নিশির পুরো পৃথিবীটা যেন উল্টে যায়। তার কান্না করতে ইচ্ছা করছিল, কিন্তু সে সবার সামনে কান্না করতে পারে না। তারপর সে বলে, ও, এ তো অনেক খুশির খবর। এ কি নিশি, তুমি কান্না করছো কেন? তোমার চোখে পানি কেন? এই কান্না করব কেন?
আসলে চোখে কি যেন পড়ছে। নিশি ওয়াশরুমে যাওয়ার বাহানা দিয়ে সেখান থেকে চলে আসে আর ওয়াশরুমে গিয়ে কান্না করতে থাকে। কি এমন অন্যায় করেছিলাম যার জন্য আমি আমার ছেলে এত শাস্তি পাচ্ছি? এখন তো আমার ছেলের বাবা থাকতেও অনাথ। এমন সময় আমার ফোনটা বেজে ওঠে আর ফোনের দিকে তাকিয়ে দেখলাম বাসা থেকে বুয়া ফোন করেছে। তখন নিজের চোখের পানি মুছে ফোনটা পিক করে তখন বুয়া বলতে শুরু করলো, ম্যাডাম, মেহমুদ বাবুর তো জ্বর আরো বেড়েছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আর বলতে থাকে মেহমুদ, নিশি আর নীলের ভালোবাসা, কিন্তু নীল সেটা জানে না। নীল জানে যে নিশি অন্য কাউকে বিয়ে করেছে। তুমি বাবুকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করো, আমি কিছুক্ষণ পর আসছি। নিশি তার বউয়ের সাথে কথা বলছিল, তখন আমি নিশিকে ডেকে পাঠাই। তখন নিশি এসে বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। স্যার আমাকে ডেকেছিলেন? তুমি হয়তো শুনেছ নেক্সট উইকে আমার বিয়ে স্টাফদের কাছ থেকে, তা আমি বলছি। স্যার শুনছি। কথাটা বলার সময় নিশির গলাটা আটকে আসছিল আর চোখ দিয়ে পানি বের হচ্ছিল, তা আমার চোখ হেরাই নাই। আমার বিয়ের সকল অ্যারেঞ্জ তুমি করতে পারো যদি তোমার কোনো আপত্তি না থাকে। না স্যার, আমার কোনো আপত্তি নেই। আর আমি তো আপনার বিয়ে, এগুলো করা আমার কর্তব্য। তবে কাজ শুরু করো। আমাকে তুমি যতটা কষ্ট দিয়েছো নিশি, তার থেকেও বেশি তোমাকে কষ্ট দেব। নিশির সাথে কথা বলতে বলতে আম্মু ফোন দেয়। আমি পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করি, আম্মুর সাথে কথা বলি, তারপর ফোনটা রেখে দিই। মিস নিশি, আমার সাথে চলুন। কোথায় স্যার? এত কথা না বলে আমার সাথে চলুন তো। তারপর আমি আর নিশি গাড়িতে গিয়ে বসি, নিশি পিছনের সিটে গিয়ে বসে। তারপর আমি বলি, আমাকে দেখে কি আপনার ড্রাইভার মনে হয় নাকি? তা কেন মনে হবে? তাহলে সামনে এসে বসো। নিশি তারপর সামনে এসে বসলো। তারপর আমি গাড়ি ড্রাইভ করতে শুরু করলাম। গাড়ি ড্রাইভ করে একটা রেস্টুরেন্টের পাশে নিয়ে এসে দাঁড় করলাম। চলো রেস্টুরেন্টের ভিতরে। আমরা এখানে কেন আসলাম? এত প্রশ্ন করো কেন? আমি আর প্রশ্নের উত্তর না দিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকি আর পিছনে তাকিয়ে দেখি নিশিও আসছে। হঠাৎ করে একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আমিও নিশিকে দেখানোর জন্য জড়িয়ে ধরি। আমি নিশির দিকে তাকিয়ে দেখি ও এখনই কান্না করে দেবে। নিশি, এ হলো মায়া, আমার বাচ্চাটা। আর মায়া, এ হচ্ছে নিশি, আমার পিয়া। নিশি হয়তো আমার মুখ থেকে পিয়ে ডাকটা শোনা আশা করিনি, তাই নিশির চোখের পানি আর এবার মাত মানল না, তাই চোখের পানি অবাক ধারে পড়তে থাকলো। আপনারা হয়তো ভাবছেন মায়া আবার কোথা থেকে আসলো এখানে। আচ্ছা, তাহলে শুনুন। আমি যখন অফিসে ছিলাম তখন আম্মু আমাকে ফোন দেয় আর বলে মায়ের সাথে দেখা করতে। আমি অবশ্য প্রথমে বলেছিলাম আমার সাথে আমি দেখা করবো না, কিন্তু পরবর্তীতে আমার মনে পড়ে নিশি আমাকে ধোকা দেওয়া, তাই আমি মায়ের সাথে দেখা করার জন্য নিশিকে নিয়ে চলে আসি। তো যাই হোক, গল্পে ফেরা যাক। মায়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর নিশি দিকে তাকিয়ে দেখি নিশির চোখ দিয়ে জল পড়ছে গড়িয়ে। কেন জানি নিশির চোখের জল আমার সহ্য হচ্ছিল না। তখন আমি ওকে বলি, নিশি, আর ইউ ওকে? ইয়েস স্যার, আই এম ওকে। তাহলে তোমার চোখে জল কেন? কই না তো, আসলে স্যার প্রচুর গরম পড়ছে তো, তাই আমার মনে হচ্ছে। স্যার আপনারা বসুন, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। তারপর নিশ্চয়ই ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে কান্না করতে থাকে। হয়তো তার কান্না দেখার জন্য এখানে কেউ উপস্থিত ছিল না, তাই কান্না করতে পারছিল। নিশি কান্না করছিল আর বলছিল, হে আল্লাহ, আমার সাথে কেন এরকম হয়? ভালোই তো ছিলাম আমি ওকে ছাড়া, তবুও কেন ও আমাকে বারবার আবার জীবনে ফিরিয়ে আনলেন? যখন আনলেন কেন তাহলে সে অন্য কারোর হয়ে যাচ্ছে? আমি আর আমার বাচ্চা তো ভালোই ছিলাম ওকে ছাড়া, তবুও কেন এমনটা হচ্ছে? আমার বাচ্চা কি কোনোদিন তার বাবার পরিচয় আদর পাবে না? নিশি নিজেকে কোনোভাবেই কান্না থামাতে পারে না, তাই তার বাচ্চার কথা মনে করে। তার বাচ্চার জন্য হলেও তাকে শক্ত করতেই হবে, তাই সে তার বাচ্চার জন্য শক্ত হয়। প্রায় আধা ঘন্টা পর নিশি ওয়াশরুম থেকে বের হয়। নীল তার চেহারা দেখে ভয় পেয়ে যায়। চোখ দুটো লাল হয়েছিল আর অসম্ভব ফুলেছিল। তার মানে ও এতক্ষণ কান্না করছিল, কিন্তু নিশির এখানে কান্না করে কি আছে আমি কিছুই বুঝতে পারছি না। তখন নিশি আমাদের এখানে আসলো আর চেহারা বসে পড়লো। তাই আমি একটা স্টাফকে ডেকে খাবারের অর্ডার করলাম। খাবার আসার পর আমি নিশিকে দেখানোর জন্য মায়াকে তুলে খাইয়ে দিতে লাগলাম। নিশির চোখ আবারও জলে ভিজে উঠল, তাই সে এসব এড়ানোর জন্য বলল, স্যার আমায় এখন যেতে হবে, এমনিতেও আমার অফিস টাইম শেষ হয়ে গেছে। কথা বলতে ওর কষ্ট হচ্ছিল, তা ওর কথা শুনে বোঝা যাচ্ছিল। তুমি তো কিছুই খেলে না, খাবার একটু খেয়ে যাও।
না স্যার, এখন আর খাইতে মন চাচ্ছে না। ওকে, তাহলে যাও, আর কাল থেকে আমার বিয়ের সকল অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিও। যদি কারো সাহায্যের প্রয়োজন পড়ে তবে আমাকে বলি। ঠিক আছে স্যার, এখন আসি আমি। নিশি চলে যায় সেখান থেকে। আমি আর মায়া গল্প করতে থাকি। যদিও ওর সাথে আমার গল্প করার কোনো ইচ্ছাই ছিল না, তবুও আমার কথা ভেবে কথা বলতে থাকি। অন্যদিকে নিশি বাসায় গিয়ে নিজেকে আর ঠিক না রাখতে পেরে নিজের বাচ্চাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে থাকে আর বলে, তোর বাবা খুব পচা, আমাকে একটুও বিশ্বাস করে না, এমনি তোকেও ভালোবাসে না। তাই তো সেজন্য অন্য একটা মেয়েকে নিজে হাতে খাইয়ে দিচ্ছিল। কিন্তু একদিন আমাকে বলেছিল আমাকে ছাড়া ওর অন্য কোনো মেয়েকে সে টাচ করবে না। এসব কথা বলছিল আর কান্না করছিল। একসময় নিশি ঘুমিয়ে যায়। এদিকে আমি আর মায়া অনেকক্ষণ গল্প করি। তারপরে রেস্টুরেন্ট থেকে বের হই। বের হওয়ার পরে মায়ের গাড়িতে উঠে চলে যায় বাসায়। আমি যখনই গাড়িতে উঠতে যাব তখনই পেছন থেকে আমাকে কেউ একজন ডাক দেয়। তাকিয়ে দেখি নিশির বেস্ট ফ্রেন্ড মিম। আরে মিম, কেমন আছো? আর দেশে কবে ফিরলে? আসলে মিম দেশের বাইরে থাকতো। ভালো আছি ভাইয়া, আর কিছুদিন হলো দেশে ফিরেছি। নিশি কেমন আছে? আর ওকে আমি ফোন দেই, কিন্তু ওর ফোন বন্ধ দেখায় কেন? নিশি কেমন আছে সেটা নিশিই জানে। আপনার কথার মানে বুঝলাম না। আর নিশি তো আপনার স্ত্রী, তাহলে কেমন সেটা আপনি জানবেন না কেন? নিশি আমার আগে স্ত্রী ছিল হয়তো, কিন্তু এখন নেই। কি বলছেন এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে না বোঝার কিছুই নেই। আমি আর নিশি আলাদা হয়ে গিয়েছে। কিন্তু কেন? আপনারা দুজন দুজনকে তো ভালোবাসতেন। শুনতে চাও? তাহলে শোনো। এরপর 1 বছর আগেকার যে কথাগুলো আর ছবিগুলো আমি মিমকে দেখালাম। মিম এগুলো দেখে যা বলে তা শুনে আমার পুরো শরীর কাঁপতে থাকে। আর আমি যা করেছি তা ভেবে আমার চোখ দিয়ে পানি আসছে। আর মিম আমাকে যে কথাগুলো বললো তা হলো, আপনি কি জানেন ছেলেটা? ছেলেটার নাম সাজিদ। আর সাজিদ নিশিকে ভালোবাসে। না, আপনি যেটা জানেন সেটা সত্যি নয়। সত্যিটা আমি আপনাকে বলছি। তারপর মিম আমাকে সাজিদের ব্যাপারে সবকিছু ঘটনা খুলে বলল। আর মিমের কথা শুনে আমার নিজেকে নিজেই অপরাধী মনে হচ্ছে। মিম বলল, আমি আর নিশি একই ভার্সিটিতে পড়তাম আর একই ডিপার্টমেন্টে, যার কারণে আমার আর ওর মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আমরা দুজন সব সময় একসাথে থাকতাম। একদিন আমি আর নিশি ভার্সিটির ক্যাম্পাসে বসে ছিলাম। তখন একটা ছেলে এসে নিশিকে প্রপোজ করে, কিন্তু নিশি তাকে না বলে দেয়। আমি এর কারণ জানতে চাইলে নিশি জবাবে বলে যে তার ভালোবাসা শুধু তার বরের জন্য। তাই আমি নিশিকে আর কিছু আস্ক করিনি। তারপর কি হলো? ওই ছেলেটির নাম ছিল সাজিদ, কিন্তু নিশির মানা করার পরেও সে নিশির পিছু ছাড়ে না। তাকে প্রতিদিন বিরক্ত করত, কিন্তু নিশি কিছুই বলতো না। আর একদিন সাজিদ এসে হঠাৎ নিশির হাত চেপে ধরে এবং সেদিন নিশি আর সহ্য করতে না পেরে পুরো কলেজের সামনে সাজিদকে চড় মারে। কিন্তু সাজিদ সেদিন যাওয়ার আগে বলেছিল যে সে নাকি নিশিকে সুখে থাকতে দিবে না। আর আজ দেখুন, তার কথাই সত্যি হলো। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না, কারণ আমার যে কিছুই করার নেই। আমি নিশির সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। মিম আমায় বলল, আপনি কি জানেন, আপনি যখন নিশিকে তাড়িয়ে দেন তখন তার পেটে আপনার সন্তান ছিল? মানে কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিক বলছি। আপনি যখন ওকে অপমান করে তাড়িয়ে দেন তখন সে আপনার সন্তানের মা হতে যাচ্ছিল। আর এটা নিয়ে সে কতটা খুশি ছিল সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। সে আপনাকে বলার আগে আমাকে ফোন দিয়েছিল আর বলেছিল যখন সে আপনাকে এই কথাটি বলবে তখন আপনার রিয়াকশন কেমন হবে। এটা ভেবেই সে অনেক খুশি ছিল। কিন্তু আপনি কি করলেন? মিম আর কিছু বলতে পারলো না, কান্নায় ভেঙে বলল, মানে আমি নিশির সন্তানের বাবা? আমি এতদিন কি নাকি ভাবছিলাম। আমি কান্না করতে লাগলাম। তখন মিম আমাকে বলল, এখন কান্না করে কি হবে? যা হওয়ার তা হয়েই গেছে। এখন আর এগুলো ভেবে কি করবেন? না, এখনো কিছু হয় নাই। তারপর আমি নিশির ব্যাপারে বললাম। সত্যি বলছেন? নিশি এখনো এই শহরে থাকে? তোমার কিছু একটা করতে হবে এখন আমার জন্য, যাতে আমি নিশিকে আবারও ফিরে পাই। কি করতে হবে আমায় বলুন। তারপর আমি মিমকে আমার প্ল্যান বলি, সেও রাজি হয়ে যায়। তারপর আমি আমার বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু বলে,
বাবা, মেয়ে কি তোর পছন্দ হয়েছে? আমি এই বিয়েটা করতে পারবো না। কিন্তু তুই কিন্তু আমি কথা দিয়েছিস। আমি কেমন করে এই বিয়েটা করবো বলো? কেন করবি না শুনি? তারপর আমি নিশির কথা আর আমার বাচ্চার কথা আম্মুকে বলি। তখন আম্মু কান্না শুরু করে দেয় আর বলে, আমার বৌমা আর নাতিকে কবে আনবি বাবা? আমি জলদি করব, কিন্তু তোমার তার আগে একটা কাজ করতে হবে। তারপর আমি আম্মুকে সবকিছু বুঝিয়ে রুমে চলে আসি। আমি উপরে এসে ভাবতে থাকি কি করে এসব করব। নিশি কি আমাকে ক্ষমা করবে নাকি করবে না? রুমে এসে নানান চিন্তা আমার মাথায় ঘুরপাক খায়। বিশেষ করে নিশি, ও কি আমাকে ক্ষমা করবে নাকি করবে না? হঠাৎ করে আমার সাজিদের কথা মাথায় আসে। কেন সাজিদ এমনটা করলো তা আমার জানা দরকার। তা আমি আমার ফ্রেন্ডদের ফোন দিই আর বলি এখনই আমার সাথে দেখা করতে। আর আমি বের হয়ে পড়ি। আমার বন্ধু মামুন এসে বলে, কিরে, এত জলদি দেখা করতে বললি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? তা বলছি, তার আগে রবি আর মিজানদের আসতে দে। কিছুক্ষণ পর রবি আর মিজানও চলে আসে। তারপর আমি ওদের মিমের বলা কথা খুলে বলি। সব শোনার পর ওরা বলে, ভাবিকে কি রাজি করাতে পারবি বলে মনে হয় না। হয়তো বা, তবে হাল ছাড়লে তো হবে না। আর শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ বল? আর শোন, সাজিদকে যেভাবে হোক তোদের খুঁজে বের করতে হবে। আর নেই এই যে সাজিদের ছবি। তারপর আমি ওদেরকে একটা সাজিদের ছবি দিই। ওকে, তোর কাজ হয়ে যাবে। তার আগে তুই ভাব ভাবিকে কিভাবে ম্যানেজ করবি। ঠিক বলছিস, সেটা তো করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি এক জায়গা থেকে আসি। তারপর আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। অবশ্য অফিসে আসার একটা মূল উদ্দেশ্য হচ্ছে নিশির বাড়ির ঠিকানা নেওয়া, কারণ আমি ওর বাসার ঠিকানা জানি না। অফিসে আসি আর ম্যানেজারকে ফোন দিয়ে অফিসে আসতে বলি। কিছুক্ষণ পর অফিসে ম্যানেজার আসে আর বলে, স্যার, কোনো দরকারি কাজ আছে নাকি? না তেমন কিছু না, আমি শুধু নিশির বাসার ঠিকানাটা নিতে এসেছি। ওকে স্যার, একটু ওয়েট করেন, আমি নিয়ে আসছি। তারপর ম্যানেজার আমাকে নিশির বাসার ঠিকানা দেয়। আমি ওইটা নিয়ে বের হয়ে আসি। তারপর আধা ঘন্টা গাড়ি ড্রাইভ করার পর নিশির বাসার সামনে এসে দাঁড়াই। আমি আর বাসার কলিং বেলে চাপ দিই। কিছুক্ষণ পর নিশি এসে দরজা খুলে দেয়। আর আমি নিশিকে দেখে তখন হেসে ফেলি, কারণ ও সারা গায়ে ময়দা মেখেছিল। ওই, আপনি পাগলের মতো হাসছেন কেন? আর এখানে বা কি করছেন? ভারে, নিজের বউয়ের বাসায় আসতে কি কখনো পারমিশন লাগে নাকি? মানে কে আপনার বউ? আর এসব কি বলছেন? যে আমার সামনে দাঁড়িয়ে আছে সেই আমার বউ। দেখি সাইড দেন তো, আমি ভেতরে ঢুকে। আইসে, আমি কারোর বউ? আর 1 বছর আগে আমার ডিভোর্স হয়ে গেছে। না হয়তো আবার বিয়ে করবো। কথা বলতে বলতে আমি বাড়ির ভিতরে ঢুকি। বাড়ির ভিতরে ঢুকতে দেখি একটা সুন্দর ফুটফুটে বাচ্চা শুয়ে আছে। এটাই হয়তো আমার বাচ্চা। ওকে দেখে আমার চোখ দিয়ে পানি বের হতে থাকে। কি কি বলছেন কি আপনি? আমি কোনো উত্তর না দিয়ে বাচ্চার দিকে আস্তে আস্তে এগোতে থাকলাম। যখনই বাচ্চাটাকে শুতে যাব তখনই নিশি দৌড়ে এসে আমাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। একদম আমার বাচ্চা ধরার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ওকে শুধু তোমারই বাচ্চা? ও শুধু আমার আর কারুর নয়, তাই আপনি ওকে ছোঁয়ার চেষ্টা করবেন না। প্লিজ নিশি, আমার বাচ্চাকে একটু কোলে নিতে দাও। আপনার বাচ্চা? আসলেন মিস্টার নীল, ও শুধু আমার বাবু, আর আমি ওর মা এবং আমি ওর বাবা। নিশি প্লিজ। না, আমি ওকে কোনো অপরিচিত লোকের কাছে দিব না। তুমি কাকে অপরিচিত বলছো নিশি? তুমি জানো না আমি আর কে হই? না, জানি না, আর জানতেও চাই না। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যান, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি মানো আর না মানো, আমি ওর বাবা, এটাই সত্যি। বাবা, তাই না? এই বাবার অর্থটা মানে আপনি জানেন? যে নিজের স্ত্রীকে বিশ্বাস না করে অন্য লোকের কথা শুনে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ি থেকে বার করে দেয়, তার কোনো বাবা হওয়ার যোগ্যতা নেই। বুঝেছেন আপনি? নিশ্চিত আমি ভুল করেছি, আমি জানি, কিন্তু তার জন্য তুমি আমার বাচ্চাকে থেকে আমাকে আলাদা করে দিবে? আপনি আর একবার ওকে নিজের বাচ্চা বলবেন না। এই 1 বছর আমি ওর বাবা মা দুটোই ছিলাম, আর ভবিষ্যতেও থাকতে পারবো। প্লিজ নিশি, এবারের মতো মাফ করে দাও। পরবর্তীতে আর এমন ভুল কখনো করবো না। বলে আমি ওকে আমার বুকের মাঝে টেনে নিই। নিশি কিছুক্ষণ আমার বুকের মাঝে থাকে। তারপর নিশি নিজেকে ছেড়ে নেয় আর বলে,
ও বুঝেছি, আপনি কেন এখানে আসছেন। আপনি আমার শরীরটা ভোগ করতে চান, এই তো? এর আগেও একবার করেছিলেন, তাই না? ওকে, আমি নিজেই আমার সব বিলিয়ে দিচ্ছি। তবু আপনি আমার সন্তানের মাঝে, আমার মাঝে আর আসবেন না। তারপর নিজের শাড়ির আঁচল নিচে ফেলে দিল আর বলে, নিন, শুরু করুন। আমি এবার নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে ওকে একটা থাপ্পড় মারি আর বলি, তুমি এমনটা কিভাবে বলছো নিশি? তুমি কি এতদিন আমাকে এরকমটা চিনলে? ঠিক আছে, তুমি যেহেতু বলছো তোমাদের জীবন থেকে চলে যেতে, তাহলে আমি অনেক দূর চলে যাব তোমাদের জীবন থেকে। কিন্তু তার আগে তুমি আমার ছেলেকে একবার আমাকে করে নিতে দাও। নিশি কিছু একটা ভাবলো কিছুক্ষণ, তারপরে বলল, শুধু একবার, তার বেশি না। তারপর আমি আমার ছেলেকে কোলে নিলাম। কোলে নেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীর সুখ যেন আমার কোলের মধ্যে আবদ্ধ হয়েছে। কিন্তু এরকম সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণ পরে নিশি কোল থেকে বাচ্চাটাকে কিনে নিল। এবার যান, আর কোনো দিন এখানে আসবেন না। আমি বললাম, নিজের ও বাবুর খেয়াল রেখো। নিশির বাসা থেকে বের হয়ে আসলাম আর ভাবতে থাকলাম, নিশি কিভাবে ভাবলো আমি ওর শরীরকে, না, আমি ওর বাসায় কখনো যাব না। এমন সময় রবি কল করে। কি রে নীল, কোথায় আছিস তুই? সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি। তুই আমার অফিসার, সাথে একটা উকিলকেও নিয়ে আসিস। আমি না হয় আসবো, তবে উকিলকে কেন নিয়ে আসবো তাই তো বলবি। এত কথা না বলে অফিসার এই বলে আমি আমার ফোন কেটে দিই। তারপর আমি অফিসে আসি। কিছুক্ষণ পর রবিয়ার সাথে একজন উকিল চলে আসে। উকিল সাহেব, আমি একটা উত্তর করতে চাই। বলুন, কিসের উইল করবেন? আমি আমার এই কোম্পানি অর্ধেক আমার ছেলের নামে আর অর্ধেক আমার স্ত্রীর নামে করতে চাই, আর সেটা আজ রাতের মধ্যেই। রবি বলল, কি বলছিস? কি এসব? তোর মাথাটা ঠিক আছে তো? আমি ঠিক বলছি, আর আমার মাথাও ঠিক আছে। যেহেতু আমার আব্বুর আলাদা কোম্পানি আছে, তাই কোনো সমস্যা নেই। ওকে, আপনি যখন বলেছেন তখন তাই হোক। তারপর উকিল সাহেব সব ফর্মালিটি কমপ্লিট করে দেয়। আমি ম্যানেজারকে ফোন দিয়ে বলি, আজ থেকে অফিসের দায়িত্ব সব নিশির হাতে। তারপর রবিকে বলি, রবি, যত তাড়াতাড়ি পারিস আমার জন্য একটা লন্ডনের টিকিট বুক করে দে, আর সেটা আজ রাতের মধ্যে হলে ভালো হয়। মানে তুই লন্ডনের টিকিট দিয়ে কি করবি? আমি আর এই দেশে থাকবো না। কিন্তু কোনো কিন্তু নাই। আর আমি কোথায় আছি এটা কাউকে বলবি না, এটা আমার কসম। ঠিক আছে। এরপর রবি আমার জন্য একটা টিকিট ব্যবস্থা করে। তারপর আমাকে এয়ারপোর্টে দিয়ে যায় আর বলে, ওখানে পৌঁছে আমাকে ফোন দিবি, আর আমার সাথে যোগাযোগ বন্ধ করবি না কিন্তু। করব। তারপর আমি ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি। কিছুক্ষণ পর আমার ফ্লাইট, তাই আমি প্লেনে গিয়ে বসি, আর প্লেনও টিকট করে। আমি যেহেতু লন্ডনে লেখাপড়া করেছি, তাই এখানে আমার অনেক ফ্রেন্ড আছে। আমি এয়ারপোর্টে নেমে আমার এক ফ্রেন্ডকে ফোন দিই, আর সে এসে আমাকে পিক করে নিয়ে যায়। আর আমার ফ্রেন্ডের লন্ডনে একটা কোম্পানি আছে, সেখানে আমাকে কাজ দেয়। আমি লন্ডনে এসেছি 2 দিন হলো। 2 দিনে মাত্র রবির সাথে কথা হয়েছে। এই 2 দিন নিশি অফিসে যায় না। এক বিকেলে নিশি বাবুকে নিয়ে ঘুরতে বের হয়। তখন রাস্তায় মিমের সাথে দেখা হয়। মিম নিশিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তারপর নিশির কোলে বাবু দেখে মিম বলে, এটাই বুঝি আমার পুচকু? রে, দেখতে তো একেবারে ওর বাবার মতো হয়েছে। প্লিজ মি, ওর নামটা আর বলবি না। কেন রে? তুই কিছুই জানিস না ও আমার সাথে কি করেছে। আমি সব জানি, নীল ভাইয়া আমাকে সব বলেছে। তারপর মিম নিশিকে সেদিনকার সব কথা খুলে বলে, আর নিশি কান্না করে দেয়, বলে, আমি কিভাবে পারলাম ওর সাথে এত খারাপ ব্যবহার করতে? তাহলে কি সেদিন ও এই কথাই বলতে এসেছিল? তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। কাইন্ডলি একটু পরিষ্কার করে বলবি যে কার সাথে খারাপ ব্যবহার করেছিস? বলছি। তখন নিশির সাথে ওর নীলের সব ঘটনা ঘটে যাওয়ার সব কথা মিমকে বলে। মিম সবকিছু শুনে বলে, যা হওয়ার হয়ে গেছে, তুই কালকে গিয়েই নীল ভাইয়ের কাছে মাপ চাইবি। ও কি আমায় মাফ করবে? অবশ্যই করবে। আর এখন বাড়িতে যা, কাল দেখা হচ্ছে। মিমের সাথে কথা বলে নিশি বাসায় ফিরে একটু খুশি, কারণ ভালোবাসার মানুষের সাথে কথা বলা। নিশি ভাবছে কাল কি হবে, কিন্তু নিশি জানে না কাল তার জন্য কি অপেক্ষা করছে। পরের দিন সকালে নিশি সাজে নীলের পছন্দ মতো, নীল শাড়ি, নীল চুড়ি, কিন্তু
ঠোঁটে কোনো লিপস্টিক দেয়নি, কারণ নীল পছন্দ করে না ঠোঁটে লিপস্টিক। সাজগোজ শেষ করে নিশি নিজেকে নিজে দেখে লজ্জা পায়, কারণ 1 বছর পর ও এরকম সাজলো। তারপর নিশি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। নিশি অফিসে যাওয়ার পর অবাক হয়ে যায়, কারণ সবাই তাকে সালাম দিচ্ছে। নিশির এর জন্য কোনো মাথা ব্যথা নেই। সে তার প্রিয় মানুষের জন্য অপেক্ষা করছে। 1 ঘন্টা হয়ে গেল, তাও নীল অফিসে আসে না। আর সে অপেক্ষা করতে না পেরে ম্যানেজারের রুমে যায়। ম্যানেজারকে বলে, আচ্ছা, এখন নীল অফিসে আসে নাই কেন? নীল স্যার তো গত 3 দিন ধরে অফিসে আসে না ম্যাম। মানে অফিসে আসে না কেন? আর আপনি আমাকে ম্যাম কেন বলছেন? অফিসের বসকে ম্যাম বলবো না তো আর কি বলবো? কি বলছেন এসব? আর কে অফিসের বস? আপনি আমাদের অফিসের নতুন বস, আর এই অফিস আপনারও। আপনার ছেলের নামে নীল স্যার লিখে দিয়ে গেছেন। মানে লিখে দিয়ে গেছেন? কোথায় গেছেন উনি? সেটা তো আমি জানি না। আর গত 3 দিন ধরে ওনার ফোনটা বন্ধ দেখাচ্ছে। কি বলছেন এগুলো? ওনার ফোন বন্ধ দেখাচ্ছে মানে? আমি ঠিক বলছি। ম্যানেজারের কথা শুনে সে চেয়ারে ধপাস করে বসে পড়ে। তাহলে কি আবার নীলকে হারিয়ে ফেললাম? না, এ হতে পারে না। আমি নীলকে কিছুতেই হারাতে দিতে পারবো না। তারপর নিশি বাসায় চলে আসে। বাসায় এসে তার বাচ্চাকে নিয়ে নীলের বাসায় চলে যায়। যেহেতু নীলের আম্মু জানে নীলের একটা বাচ্চা আছে, তাই সে নিশিকে কাছে টেনে নেয় আর বলে, মনে তো অনেক পড়ছে, কিন্তু আসার অধিকারটা ছিল না। হয়েছে, আর বলতে হবে না। আর এটা কি আমার দাদু ভাই? আম্মু। তারপর সবাই মেহমানদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর নিশি বলে, আম্মু, তোমার ছেলে কোথায় গো? ও আমাকে অনেক ঝালিয়েছে, আজ তোর বদলা নিব। মানে নীল তোর সাথে আসে না? সে তো বলেছিল তোকে নিয়ে বাসায় আসবে, তাই আমি ওকে কোনো ফোন দেই নাই। ও 3 দিন ধরে আমার সাথে দেখাই করে নাই, আর অফিসেও যায়নি। তাই আমি মনে করলাম যে ও বাসায় আছে। এদিকে সবাই কান্না করছে, কারণ নীল কোথায় গেল। অন্যদিকে নীলের আজ অফিসের প্রথম দিন। সে রেডি হয়ে অফিসের জন্য বের হয়ে আসে। তারপর নীল আর ওর বন্ধু ইব্রাহিম বের হয়ে আসে। অফিসে গিয়ে নীল অবাক না হয়ে পারল না, কারণ আমাদের অফিসের বস নীলা আমাকে সে দেখা মাত্র দৌড়ে এসে জড়িয়ে ধরে আর বলে, আরে নীল, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো ছিলাম না, কিন্তু এখন থাকবো। মানে তুমি কি বললে? আমি ঠিক বুঝতে পারছি না। আমি বললাম যে আমিও ভালো আছি। তা আঙ্কেল আন্টি কেমন আছে? হ্যাঁ, তারাও ভালো আছে, কিন্তু এখন কেমন আছে তা জানি না। তা কি মনে করে তোমাদের কোম্পানি ছেড়ে এখানে জয়েন করলে? দেখো, তেমন কিছু না। ওকে নীল, তোমার সাথে পরে কথা হবে। এখন একটা মিটিং আছে, তাই যেতে হবে। বাই। এখন আপনারা হয়তো ভাবছেন নীলাকে, আর আমি বা নীলাকে কেমনে চিনি, তাই না? আমি নীলা আর ইব্রাহিম একই সাথে পড়তাম, আর আমি নীলাকে বন্ধু হিসেবে ভাবতাম। কিন্তু নীলা একদিন হঠাৎ করে এসে আমাকে প্রপোজ করে, কিন্তু আমি এগুলো পছন্দ করতাম না, তাই আমি ওকে নিষেধ করে দিই। নীলা আমাকে প্রতিদিন এসে প্রপোজ করতো, তাই আমি একদিন বলি, নেক্সট টাইম যদি ও এরকম কিছু বলে তাহলে আমি আর বন্ধুত্ব রাখবো না। এরপরে আর ও প্রপোজ করে নাই। এর মধ্যে আমার লেখাপড়া শেষ হয়ে যায়। তারপর আমি দেশে ফিরে আসি। তারপরে বাকিটা তো আপনারা জানেন। নীলা চলে যাওয়ার পর আমি ইব্রাহিমকে বলি, কিরে, এটা তো তোর কোম্পানি, তাহলে এখানকার বস নীলা কিভাবে? এটা আমার কোম্পানি, কিন্তু এর মালিক আমরা 2 জন, আমি আর নীলা। তা তুই আগে আমাকে বলতে পারলি না যে এখানে নীলা আছে? তাহলে আসতি না, তাই তো? এর জন্য তো নীলার কথা আমি তোকে আগে বলি নাই। এখন এখান থেকে তুই দূর হ, আমার এখন কাজ আছে। তারপর ও এখান থেকে চলে যায়। আমি কাজ করতে শুরু করি। বিকালের আগে আমার কাজ শেষ হয়, তাই আমি অফিসের চারপাশে ঘুরে দেখতে থাকি। এমন সময় আমার কাঁধে পিছন থেকে কেউ একজন হাত রাখে। আমি পিছনে ঘুরে দেখি নীলা। এখানে দাঁড়িয়ে কি করছো নীল? কিছু না, চারপাশে প্রকৃতি দেখছিলাম। ওহ, চলো আজ আমি আর তুমি একসাথে ডিনার করব। তা কি করে হয় বলো? সব হয়। তারপর এক প্রকার জোর করে গাড়িতে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর আমরা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়াই। সেখানে আমরা ডিনার কমপ্লিট করি। ডিনারের সময় আমাদের অনেক কথা হয়েছিল। তারপর নীলা আমাকে বাসায় এনে পৌঁছে দেয়।
তারপর আমি বাড়িতে এসে সোজা ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুম থেকে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে আসি। বের হয়ে আমার রবির কথা মনে পড়ে, তাই আমি ওকে কল দেই। কিন্তু ফোন রিসিভ করার পর রবি যা বলে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাসায় যাওয়ার পর আমি রবিকে ফোন দিই। কেমন আছিস ভাই? এই তো ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আমার বাড়ির সবাই কেমন আছে? কেউ ভালো নেই, তুই যাওয়ার পর সবাই কেমন যেন হয়ে গেছে। আর আন্টি তোর জন্য প্রায় পাগল হয়ে গেছে। তুই ফিরে আয় ভাই। সময় হলে আমি ফিরে আসবো। নিশি আর আমার বাবু কেমন আছে রে? নিশি তো রবি নিশির ব্যাপারে কিছু বলতে যাবে, তখনই আমি বলি, বাদ দে নিশির কথা, তুই ভালো থাকিস আর আমার পরিবারের একটু খবর রাখিস। এরপর আমি ফোন কেটে দিই। রাতে আর ঘুম আসলো না। পরের দিন সকাল থেকে আবার আমি আমার নতুন জীবন শুরু করার ব্যর্থ চেষ্টা করি। তারপর ইব্রাহিমের সাথে অফিসে যাই। অফিসে পৌঁছাতে নীলা বলে, নীল কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো নীলা? আমিও ভালো আছি। কাজের চাপ বেশি দেয়নি তো তোমায়? আরে না, এতটুকু কাজ করার অভ্যাস আমার আছে। ও আচ্ছা, তোমার কাজ শেষ হলে আমি আর তুমি এক জায়গায় যাব, কেমন? সেটা নয় যাব, কিন্তু যাবেটা কোথায়? সেটা গেলেই দেখতে পারবে। আমি আর না ভেবে কাজে মন দিলাম। কাজ করতে করতে বিকাল হয়ে গেল, বুঝতেই পারলাম না। নীলা এসে বলল, কি গো, তোমার হলো? তুমি একটু দাঁড়াও। আমি আর দাঁড়াতে পারছি না, তুমি আমার সাথে চলো। আমি এই কাজটা অন্য কাউকে দিচ্ছি। এই বলে নীলা আমার কাজটা অন্য একজনকে দিয়ে দেয় জোর করে। তারপর আমাকে বাইরে নিয়ে আসে। বাইরে নিয়ে এসে বলে, তুমি গাড়িতে বসো, আমি আসছি। তারপর নীলা আবার অফিসের মধ্যে চলে যায়। কিছুক্ষণ পর নীলা অফিস থেকে বের হয়ে আসে। তারপর গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করতে লাগে। কিছুক্ষণ পর একটা বড় বাড়ির সামনে গিয়ে আমরা দাঁড়াই। নীল চলো। এটা আমাকে কোথায় নিয়ে এলে? ভেতরে গেলেই দেখতে পারবে। তারপর আমি নীলার পিছন পিছন ভেতরে যাই। ভেতরে গিয়ে আমি অবাক, কারণ ভেতরে নীলার বাবা মা বসা ছিল। তার মানে এটা নীলাদের বাড়ি। আমি বললাম, কেমন আছেন আঙ্কেল? কেমন আছেন আন্টি? ভালো বাবা, তুমি কেমন আছো? তারপর আমি তাদের সাথে গল্প করলাম। তারপর সেখানে খাওয়া দাওয়া করলাম। রাতে নীলা আমাকে ইব্রাহিমের বাসায় রেখে গেল। আমি সেখানে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে 5টা বছর কেটে যায়। এই 5 বছরে নিশির ভালোবাসা আমার একটু কমেনি। আজ অফিসে আসলাম। অফিসে আসার সাথে সাথে নীলা বলল, শোনো নীল, আমরা আগামীকাল বাংলাদেশে যাব। সেখানে একটা মিটিং আছে, আর আমার সাথে তুমিও যাবে। তাই তোমার যা যা প্রয়োজন তুমি আজ বাসায় গিয়ে প্যাকিং করে নাও। আর কাল সকাল আমাদের ফ্লাইট। ওকে ঠিক আছে। আমি ওকে না করতে পারলাম না, কারণ অনেকদিন পর দেশে ফিরবো, হয়তো তাই। তারপর সেদিনকার মতো অফিস করে বাসায় আসলাম। বাসায় এসে আমার জন্য কিছু জিনিসপত্র প্যাক করে রাখলাম। পরের দিন সকালে আমি আর নীলা বাংলাদেশে চলে আসলাম। তারপর ওখানকার যে কোম্পানিদের সাথে মিটিং হবে সেখানে আমি চলে গেলাম। আর সেখানে যাওয়ার পর আমি অনেক বেশি অবাক হয়ে যাই, কারণ